সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের বিষয় মাত্র 30 দিনের মধ্যে করলার ফলন শুরু। এটি কিভাবে? 30 দিনের মধ্যে করলার ফলন আনতে গেলে আমরা কিভাবে করলার বীজ বপন করব, কিভাবে গাছে পরিচর্যা করব, কি খাবার দেব, কি স্প্রে করব, কখন কোন পরিচর্যাটা করব, সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তাই সমস্ত ভাই বোনেদের বলল ভিডিওটা স্কিপ করবেন না। আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সঙ্গে থাকুন, করলার চাষ সম্বন্ধে সমস্ত তথ্য জেনে নিন। প্রথম আমি দেখে নিই মার্চ মাসের প্রথম সপ্তাহে যে করলা গাছগুলো আমরা বসিয়েছিলাম সেগুলি কতগুলি করলা গাছ আমরা বসিয়েছি। এখানে একটি গ্রো ব্যাগে বসিয়েছিলাম, মাচা দেওয়া হয়েছে, যেগুলো অলরেডি ফল এসে গেছে। ঠিক অপর প্রান্তে আমরা আরেকটি করলার সেট তৈরি করেছি, যেখানে আমরা 2টি বস্তায় করে করলার গাছ দিয়েছিলাম। যে করলার গাছগুলো অলরেডি মাচা ভর্তি হয়ে গেছে। এই যে করলা গাছে এত উর্বরতা, সবুজ এবং প্রচুর পরিমাণে শ্রীফল এবং মাচা ভর্তি করলা গাছের রহস্যটা কি, এটি আজকের ভিডিওয়ে আমরা বিস্তারিত জানব। কিভাবে আমরা মাটি তৈরি করলাম, কিভাবে আমরা সার দিলাম, কিভাবে আমরা কীটনাশক দিলাম, সমস্তটাই আজকের ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শুরুতেই বলি, ছাদ বাগানে শুধু করলা চাষ নয়, সমস্ত চাষগুলো কিভাবে আমি করে থাকি এবং কিভাবে এই প্রচণ্ড গ্রীষ্মের তাপপ্রবাহে এত সতেজ, সবুজ এবং হালি থাকে, সমস্তটাই আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই সকলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রথম আমরা দেখে নেব গাছগুলো আমরা কিভাবে চারা রোপণ করেছিলাম। একটি বড় বস্তায় নিচের দিকে 2 থেকে 3 কেজি কিচেন কম্পোস্ট, যেটি বাগানেই তৈরি হয়, সেটি দিয়ে তার উপরে বাগানের আগের মাটিগুলো সমস্ত ড্রাই করা ছিল, সেই ড্রাই মাটিগুলো এই বস্তার উপর দিয়ে দেওয়া হলো, দিয়ে মাটিটি ভর্তি করে নিলাম। এই বিস্তারিত মাটি তৈরি এবং চারা রোপণটা দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। আমি করলার চারা কীভাবে বসাই তার একটি ভিডিও দেওয়া আছে, সেই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, কাইন্ডলি একটু দেখে নেবেন। কিভাবে মাটিটা তৈরি করা হয়েছে, কিভাবে চারাটা বসানো হয়েছে, সমস্তটাই কিন্তু ওই ভিডিওতে দেখানো আছে। ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যাক, মোটামুটি একটু দেখিয়ে দিলাম যে কতটা খাবার আমরা চারা বসাবার সময় দিয়ে থাকি, সেটা আমি আজকে এখন এই মুহূর্তে দেখিয়ে দিলাম। পাশেই দেখুন চারা গাছগুলো বসানো আছে। আর যে বস্তাটি এখন আমরা পরে এপ্রিল মাসের ফার্স্ট উইকে বীজ দেব, সেই বস্তাটি সম্বন্ধে কিছুটা দেখিয়ে দিলাম। যাক, এখন আমরা পরবর্তী পরিচর্যা সম্বন্ধে আসি। এখন আমরা এই তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড রোদ্দুর, ছাদ বাগানে সকালে জল দিলে ঘণ্টাখানেকের মধ্যে মাটি শুকিয়ে যায়, সেই অবস্থায় গাছগুলোকে সতেজ তরতাজা রাখার জন্যে যে ব্রহ্মাস্ত্রটি আমি তৈরি করি, লিকুইড সার, এবং যে কিচেন কম্পোস্টটা দিলাম, সেটি কিভাবে তৈরি হয় সেটি একটু দেখিয়ে দেবো। কারণ গাছ পরিচর্যা এবং গাছ ছাদ বাগানে প্রচুর ফলন আনার পিছনে এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে দেখুন কিভাবে আমরা কিচেনের যে সমস্ত ওয়েস্টগুলো আছে, সেই ওয়েস্ট থেকে কিচেন কম্পোস্টগুলোকে তৈরি করে বস্তা করে রেখেছি। কিভাবে লিকুইড যে সারটা সূর্যালোক থেকে গাছকে বাঁচানো যায়, তার যে প্রস্তুতি প্রক্রিয়া, সমস্তটাই এখন আমি পুঙ্খানুপুঙ্খ দেখাচ্ছি। ঠিক ওপরে দেখুন কিচেনের ওয়েস্টগুলো
এবং বাগানের পাতাগুলো এই উপরের ড্রামটাতে রাখা আছে, যে ড্রামটির নিচের দিকটা ফুটো আছে। এই ফুটোটা দিয়ে আরেকটি নিচে যে ড্রাম বসানো আছে ওই ড্রামে পড়ছে, এবং যেটি নিচে পড়ছে এটি কিন্তু লিকুইড সার, প্রচণ্ড ক্ষমতাশালী। যদি আপনি এই লিকুইড সারটি গাছে দিয়ে দেন, গাছ কিন্তু জ্বলে যাবে। এই লিকুইড সারটি আমরা কিভাবে গাছে পরিবেশন করব অবশ্যই সেটা দেখিয়ে দেবো, কারণ আমি চাই প্রতিটি ভাই বোন ছাদ বাগানে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে এবং পরিপূর্ণভাবে ছাদের বাগানে চাষটা করুক। এই লিকুইড সারটিকে আমরা 20 লিটার জলে 1 লিটার মিশিয়ে নেব। এই যে লিকুইড সারটা আমরা দেখছি 20 লিটার জলে 1 লিটার মিশিয়ে নেব, নিয়ে সপ্তাহে 3 দিন গাছের গোড়ায় দেব, আর বাকি 3 দিন আমরা 3 থেকে 4 দিন আমরা লিকুইড ওয়াটার দেব, জল দেব। আর তার মাঝে একদিন সর্ষে খোলের লিকুইডটা যদি দেওয়া যায় ভালো হয়, কারণ গ্রীষ্মে সর্ষে খোলের যে লিকুইডটা দেওয়া হয় সবজি গাছে সেটি কিন্তু খুব ভালো হবে না। তাই আমি এই মুহূর্তে বাগানে যে প্রচুর পরিমাণে সবজি এত সতেজ, সবুজ এবং হালি থাকে, সমস্তটাই আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তাই সকলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। যে যে লিকুইডটা, জৈব লিকুইডটা আমি তৈরি করেছি, সেই লিকুইডটা মিশ্রণটা আমি পরিষ্কারভাবে এই মুহূর্তে দেখাতে চলেছি। যে মিশ্রণটা দেখে নেওয়ার খুব দরকার। যদি আমরা ওই তীব্র ঝাঁঝযুক্ত লিকুইডটা গাছে দিয়ে দিই, গাছ কিন্তু জ্বলে যাবে। তাই আমরা প্রথমে একটি 25 লিটারের বালতি নেব। সেই 25 লিটারের বালতিতে প্রথমে 10 লিটার জল নেব। 10 লিটার জল নেওয়ার পর আমরা যে লিকুইডটা আমরা তৈরি হতে দেখলাম, যেটি ড্রামে করে আমি এখানে নিয়ে এসেছি, ওখান থেকে 1 লিটার লিকুইড আমরা এই বালতিতে দিয়ে দেব। দেওয়ার পর আবার ফ্রেশ ওয়াটার আরও 15 লিটার আমরা এই দ্রবণটির মধ্যে, মিশ্রণটির মধ্যে দিয়ে এই দ্রবণটি কমপ্লিট করব। 10-20 হলো, আরও 5 লিটারের মধ্যে দিয়ে টোটাল 25 লিটার জল দিয়ে দেবো। কারণ তীব্র তাপপ্রবাহে বেশি যদি গাঢ় বা ক্ষমতাযুক্ত এই লিকুইড সারটা দিই তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাহলে হালকা সবুজ কালারের যে দ্রবণটি তৈরি হলো, এই হালকা সবুজ কালারের দ্রবণটি আমরা আমাদের করলা গাছে দেব, এবং প্রতিটি গাছ ঠান্ডা থাকবে, শিকড়গুলো ঠান্ডা থাকবে, এবং প্রত্যেকটা গাছ মানে খুব উন্নত এবং সবল থাকবে। মাটি তৈরি গেল। চারা রোপণ পদ্ধতি হলো গাছের সার প্রয়োগ এবং গাছকে সুস্থ সতেজ রাখার পদ্ধতিগুলো হলো। এরপর আমি যেটা আসবো সেটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কীটনাশক প্রয়োগ। গাছে পোকামাকড় আক্রমণের পর যদি আমরা প্রতিরোধ করি তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, ফলন আসতে দেরি হবে। যদি 30 দিনের মধ্যে ফলন আনতে হয় তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গাছটি কোনো রকম পোকা দ্বারা আক্রমণিত না হয়। সবুজ হয়েছে মানে পোকা আসবে, আপনি কোনোভাবে রুখতে পারবেন না। তাই সপ্তাহে 1 দিন কীটনাশক প্রয়োগ করুন। আমি যেটা করে থাকি, সপ্তাহে 1 দিন পোকা আসার আগে কীটনাশক প্রয়োগ করি, তাহলে গাছে কোনো দিন পোকা আসে না। পোকা এসে গেলে কিন্তু ওই গাছটা ফলন আসতে দেরি হবে, দুর্বল হয়ে গেলে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। করলা চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সকলকে আবার পুনরায় নমস্কার জানিয়ে প্রত্যেকটা ভাই বোনের সুস্থতা কামনা করে, আবার যাতে করে পরবর্তী ভিডিও আগামীকাল সকলের সাথে কথা বলতে পারি, এই প্রার্থনা ঈশ্বরের কাছে করে আজকের ভিডিও 30 দিনের মধ্যে করলার উৎপাদন কী করে আনা যাবে সেই ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।